ঘটনা ঘটে পরের দিন রাতে। ভাইজান বসে বসে পড়ছে, চাকরির জন্য পড়ছে। মাথায় একটা বিশাল চিন্তা তার। তরুকে বউ করে যত দ্রুত সম্ভব সে ঘরে নিয়ে যাবে। একটা ভালো চাকরি হলে তরুকে নিয়ে ঘর বাঁধতে দেরি করবে না ভাইজান। এই মেয়েটার দুই চোখ ভর্তি স্বপ্ন। স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ির সংসার নিয়ে অনেক স্বপ্ন তরুর। ভাইজান নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করছে তরুর সব কষ্ট সে মুছে দিবে। রাতে মায়ের কল দেখে কিছুটা অবাক হয়। ভাইজানের মা সকালবেলা কল দিয়ে ছেলের সাথে কথা বলে সাধারণত। কল রিসিভ করতে ভালো মন্দ জিজ্ঞাসা করার পর মা বলল, বাবা, আমরা তো তোর জন্য পাত্রী পছন্দ করছি। তোর আব্বা চায় তোকে বিয়ে করাতে। তোর আব্বার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তাই তোকে বিয়ে করিয়ে নিশ্চিন্ত হতে চাই। ভাইজান ভীষণ হতবাক হয়ে মায়ের কথা শুনে, কি বলছে এসব মা? ভাইজান শান্ত স্বরে বলে, মা, আমি এখন এসব নিয়ে ভাবছি না। আমার লেখাপড়া এখনও শেষ হয়নি, আর আমার একজন পছন্দ করা আছে। আমি বিয়ে তাকেই করব। ভাইজানের মা হতবাক হয়ে গেলেন ছেলের কথা শুনে। তার এই ছেলেটা সব সময় দেখেছে সব কিছু নীরবে মেনে নেয়, সেই ছেলে কি না আজকে বলেছে তার পছন্দের মানুষ আছে। ভাইজানের মা ভীত কণ্ঠে বলেন, কি বলছিস এসব তুই? তোর পছন্দের মানুষ আছে মানে কি ভাইজান? তোকে লেখাপড়া করাচ্ছে কি এসব অসভ্যতা করার জন্য? তোর বাবা যদি জানতে পারে কি হবে ভেবেছিস? ভাইজান শান্ত রইল। মাকে বলল, মা, আমি মেয়েটাকে ভালোবাসি। এটাই আমার কাছে একমাত্র সত্য। আমি তাকে কথা দিয়েছি কখনো তাকে কাঁদতে দিব না মা। ও সারা জীবন অনেক কষ্ট সহ্য করছে। আমি তাকে ছাড়া অন্য কারো কথা ভাবতেও পারি না। ভালোবাসা কোনো অসভ্য না মা। আর যেটা অসভ্যতা সেটা কখনো ভালোবাসে না। আমি ওকে ভালোবাসি, বিয়ে করব আমি, সংসার হবে আমার। আব্বার তো রাগ করার কিছু নেই। ভাইজানের বাবা এগিয়ে এসে বললেন, ফোন আমার কাছে দাও। ভাইজান হ্যালো বলতে ওপাশ থেকে ভাইজানের বাবা বলল, তুমি আমার ছোট ছেলে ভাইজান। আমার সবচেয়ে বেশি আশা ভরসা তোমাকে নিয়ে। তোমার দুই ভাই লেখাপড়া করেনি, তুমি লেখাপড়া করে ছোটবেলা থেকে আমার মুখ উজ্জ্বল করছো। আমি জানি এবারও তুমি আমাকে হতাশ করবে না, আমার পছন্দ মতোই মেয়েকে বিয়ে করবে। ভাইজান যথেষ্ট শান্ত স্বরে বলল, আব্বা, আমি একজনকে ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করব। এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। ভাইজানের বাবা চুপ থেকে বললেন, মেয়ের বাবা কি করে? ওর বাবা মারা গেছে ও ছোট থাকতেই। মেয়ের মা আছেন, হ্যাঁ, কিছুদিন আগে ওনার দ্বিতীয় বিয়ে হয়েছে। ভাইজানের বাবা রেগে গিয়ে বললেন, মাথা খারাপ হয়ে গেছে তোমার ভাইজান? একটা এতিম মেয়েকে বিয়ে করার কথা ভাবছো কীভাবে তুমি? মেয়ের মায়েরও নাকি বিয়ে হয়েছে, এরকম একটা মেয়েকে বিয়ে করার কথা তোমার মাথায় আসলো কীভাবে? মানুষ হাসাহাসি করবে, বাস্তবতা বোঝার চেষ্টা কর ভাইজান। এরকম বিয়ের আগে মানুষের অনেক কিছু হয় জীবনে, এটাকে এত সিরিয়াসভাবে নেওয়ার কিছু নেই। এনজয় কর, ফুর্তি করার বয়স হয়ে করছো। বিয়ে আমার পছন্দ করা মেয়েকেই করবে। ভাইজান বলে, আব্বা, আমি ওকে ভালোবাসছি, কোনো ফুর্তি করার জন্য না আব্বা। ও ওরকম মেয়ে না। আমি ওকে যতটা ভালোবাসি ততটাই সম্মান করি। ওকে আমি ইহকাল পরকাল উভয়ে জায়গায় চাই। এসব নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। তোর বিয়ে আমি লতার সাথেই দিব, এটাই শেষ কথা। ভাইজান চমকে উঠল লতার কথা শুনে। লতার সাথে বিয়ের কথা ভাবছে আব্বা? মাথায় রক্ত উঠে গেল ভাইজানের। সাথে সাথে সিদ্ধান্ত নিল আগামীকাল এই বাড়ি থেকে চলে যাবে। ভাইজানের আব্বা কালাম হোসেন চিকন বুদ্ধির মানুষ, সব সময় টাকা পয়সার পিছনে চীনা যুগের মতো লেগে থাকেন। টাকা পয়সার গন্ধ পেয়েছে আলমগীরে, এই টোপ তিনি কিছুতেই ছাড়বেন না। সাজেদা মিনমিন করে বললেন, ছেলে তো রাজি না, আপনি একটু চিন্তা ভাবনা কইরে দেখেন। কালাম হোসেন বিরক্ত হয়ে বললেন, ছেলের কি এখনও দুনিয়া চেনার বয়স হয়েছে? চোখে রঙিন চশমা দিয়া ঘুরে তোমার ছেলে। চশমার কাছে যেদিন ভাঙন ধরবে সেদিন বুঝবে বাপে তার ভালো চাইছে। ততদিন অনেক দেরি হয়ে যাইব, আমি তা হইতে দিব না। আর তোমার ছেলে কোনো মাইয়া পছন্দ করছে, তুমি বুঝো? বাপ মা নাই, মাও বিয়া কইরা সংসার করছে। মেহমান নিয়া যে আমরা জামু, কে সমাদর করবে আমাদের? তোমার ছেলের এই জিন্দেগিতে শ্বশুরবাড়ি যা যাইতে পারবো না। শ্বশুরবাড়ি থেকে বেটা মানুষের ভালো মন্দ খাওয়ার জায়গা, ওরে কে খাওয়াইবে? হ্যাঁ,
আলমগীর বাজারে দোকান আছে, তুমি বোঝো কম হইলেও তোমার ছেলে 30-40 লাখ টাকার সম্পত্তি পাইব আলমগীরের থেকে। এরকম সুযোগ কোন পাগলে হাতছাড়া করবে? সাজেদা কি বলবে বুঝতে পারছে না। আজীবন স্বামীর কথা মতো শুনে এসেছে, স্বামী যা বলছে তাই ঠিক জেনেছে, এখন ছেলেকে বুঝাবে কিভাবে? সন্ধ্যার দিকে কালাম হোসেনের কল দিল আলমগীরকে। আলমগীর তখন চা খাচ্ছে নিজের রুমে বসে। লতার রুমে বসে বসে নখে নেল পালিশ দিচ্ছে। ভালো মন্দ জিজ্ঞাসা করার কালাম হোসেন বললেন, আলমগীর ভাই, আমি আপনি আমাকে কুটুম মানুষ, মাইয়ার বিয়ের ব্যাপারে গতকাল কথা কইলেন, আসলে কুটুম ভালো করতে পারলে সবারই ভালো লাগে। আমার ভাইজানরা তো চেনেন আপনি, আপনাদের হাতের উপর মানুষ খুঁজে এখন ছেলে, বলতে গেলে আপনার ঘরেরও ছেলে। নিজের ছেলে বলে বলছি না, আমার ভাইজান লাখে একটা, এরকম লম্বা চড়া ছেলে, লেখাপড়াও ভালো আমার ছেলে। ওর স্কুল কলেজের স্যারেরা সবসময় আমারে বলতো, কালাম ভাই, আপনার ছেলে একটা রত্ন ভাই, ভীষণ মেধাবী ছেলে আপনার, এই ছেলে দিয়ে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হইব, দেখবেন এই লেখাপড়া শেষ করার আগে চাকরি পেয়ে যাইব। আপনি যখন পাত্রের সন্ধান চাইলেন, আমি ভেবে দেখলাম আপনার মেয়ে আমাদের নিজের মেয়ের মতো, নিজের ঘরের মেয়ে বাইরে যাবে কেন? ঘরের মেয়ে ঘরেই থাক, আপনার ঘর আর আমার ঘর আলাদা কিসের? আমার ছেলে পড়ালেখা শেষের দিকে, আপনি যদি রাজি থাকেন তো ভাইজানের সাথে না হয় মেয়ের বিয়ে দেন। আলমগীর হাসলো ফোনের এপাশ থেকে। সে তো জানতো মাছ ঠিকই টোপ গিলবে, ভাইজানের মতো ছেলে সেও নিজেও হাতছাড়া করতে চায় না। তবু ভাব দেখে বলল, আপনার প্রস্তাব আমার পছন্দ হয়েছে ভাই, তবু আমি আমার ওয়াইফের সাথে আলোচনা করি, মেয়ে যেহেতু তারও একটা মতামত আছে। কালাম হোসেন বললেন, হ্যাঁ হ্যাঁ ভাই, তা ঠিক আছে, আপনি ভাবির সাথে কথা বলে দেখেন, সব ঠিকঠাক থাকলে আমরা আগামী মাসে বিয়ের কাজ সেরে ফেলবো। এরপর মেয়ে মেট্রিক পাশ করলে বউ উঠিয়ে আনা হবে। আলমগীর কল কেটে হাসতে লাগলো। আমিনা স্বামীর দিকে তাকিয়ে বলল, আলমগীর এভাবে হাসতে দেখে, এরকম হাসেন কেন? কেরোসিন তেলের পিঠা খাইছেন না কে? আলমগীর বলল, আমিনা, মাছ তো টোপ গিলছে তাই হাসতেছি। ভাইজানের আব্বা কল দিছিল। লতা নিজের রুম থেকে ভাইজানের নাম শুনে উঠে এলো বাম্মায় রুমের সামনে। দরজার পাশে কান পেতে দাঁড়ায় লতা। ভাইজান আব্বা কল দিছে, ভাইজানরে জন্য লতারে চাইতেছে তারা, বলছে এখন হয় বিয়ে পড়িয়ে রাখবো, মেয়ে মেট্রিক পাশ করার পর উঠাই নিব তাদের বাড়ি থেকে। আমি বলছি আমি তোমার সাথে কথা বলে জানাবো। আমার সাথে আবার কি বলবেন? আমি যে রাজি এটা তো আপনি জানেন। আপনি হ্যাঁ বলে দিতেন। আরে বোকা মহিলা, আমি এখনই হ্যাঁ বলে দিলে ওরা ভাবতো আমাদের খুব বেশি আগ্রহ ওদের ছেলের জন্য, বা মনে করতো আমরা ওদের ছেলেকে আগের থেকে পছন্দ করে রাখছি, তাহলে আমাদের দামটা কমে যাইতো না? আমি কল দিমু 2 দিন পর, কল দিয়ে বলবো যে মেয়ের মা তো চায় চাকরিজীবী ব্যবসায়ী জামাই, ভাইজান তো এখনো বেকার ছেলে, মেয়ের মা নিমরাজি। তবে ভাই, আপনি যেহেতু নিজ থেকে কথাটা বলছেন, আমি আপনার সম্মান করি, আপনার আবদার আমি যেভাবে হোক রাখুন, মেয়ের মা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আপনি আমাদের পুরনো আত্মীয়, আপনাদের সাথে আমাদের সম্পর্ক অন্যরকম, তাই যত দ্রুত সম্ভব বিয়ের কাজ ঘরোয়াভাবে সেরে ফেলবো, আমাদের আবার ছুটি শেষ হয়ে আসতেছে। দরজার বাইরে থেকে সব কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল লতা। কিছুটা বিরক্ত হলো, আব্বা 2 দিন পর কল দিবে বলে, এখন কল দিয়ে বলেই দিলে হয়। এক ছুটে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল লতা। কেমন স্বপ্নের মতো লাগছে তার কাছে সব কিছু, এত সহজে সব হয়ে যাবে ভাবতেই লতার কেমন স্বপ্ন স্বপ্ন লাগে। জীবন অত সুন্দর কেন? লতার মনে হচ্ছে এই বুঝি হাওয়ায় ভাসছে। আর কিছুদিন পর তার বিয়ে ভাইজানের সাথে। ইস, ভাইজান, তার স্বপ্নের পুরুষ ভাইজান, কত স্বপ্ন দেখছে ভাইজানকে নিয়ে লতা, সব তাহলে সত্যি হবে। তরুর কাছ থেকে ভাইজানকে লতা জিতে নেবে, কি যে শান্তি লাগছে লতার। ভাইজান নিজের ব্যাগ গুছিয়ে নিচ্ছে, একটা ব্যাগে নিজের জামা কাপড় আর একটা ব্যাগে বই খাতা। তরুকে এই মুহূর্তে সব ঝামেলার কথা জানানো যাবে না, মেয়েটা কষ্ট পাবে ভীষণ, সারা জীবন মেয়েটা কষ্ট পেয়ে এসেছে। ভাইজান নতুন করে তাকে কষ্ট দিবে না। তরুকে ভাইজান বলল, আসলে আমার কলেজের হোস্টেলে উঠতে হবে তরু, তোমাকে নিজের ঘরে নিতে হলে যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে তরু। এখানে লতার উগ্রতা দিন দিন বেড়েই যাচ্ছে।
লতার থেকে দূরে থাকতে হবে আমার। লতার থেকে দূরে সরতে গিয়ে আমাকে দূরে সরিয়ে দিবেন না তো? তুমি আমার এই বুকের ভিতরে আছো তরু, আমার কলিজায় তুমি। কলিজাটা কি দূরে সরিয়ে রাখা যায় তরু? বাঁচা যাবে তাতে? তুমি না বলো সত্যিকারের ভালোবাসার বিরহ বাড়ে, দেখা না হলে দৃঢ় হয়, হৃদয়ের আগুনে পুড়ে পুড়ে খাঁটি হয়। আমাদের ভালোবাসা শতভাগ খাঁটি তরু। আমাদের এই দূরত্ব, এই ভালোবাসা আরও গভীরে হবে। তুমি আমার হৃদয়ে মিশে আছো তরু, আজীবন থাকবে। তরুর ভীষণ কান্না হলো। ফাইজান বের হয়ে লতাদের দরজায় কড়া নাড়ে। লতা দরজা খুলে থেকে ফাইজান দাঁড়িয়েছে। লজ্জায় লাল হয়ে যায় লতা, ভাবতে অবাক লাগে। আর কয়েকদিন মাত্র, তারপর এই মানুষটা লতার হবে, একেবারে লতার নিজের মানুষ। ফাইজান বলল, আঙ্কেল আছে বাসায়, ডেকে দাও তো। লতা আলমগীরকে ডেকে দিল। আলমগীর বের হয়ে দেখে ফাইজান দাঁড়িয়েছে, পেছনে দুটো ব্যাগ আছে। সালাম দিয়ে ফাইজান বলল, আঙ্কেল, আমার আসলে পড়ালেখা শেষের দিকে, এজন্য চাকরি পড়াশুনো একটু বেশি করতে হচ্ছে। এখানে আসলে আমার ওভাবে পড়া হচ্ছে না। আমি চলে যাচ্ছি ক্যাম্পাসে হোস্টেলে। হুট করে হোস্টেলে একটা সিট পাওয়া গেল, তাই তো আগের থেকে জানানো হয়নি, এই জন্য একটু তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে। লতার জন্য অন্য একটা টিচার রাখবেন, আমার পক্ষে আসলে আসা সম্ভব হবে না ওকে পড়াতে। আলমগীর ভাবলো ভাইজান হয়তো জানে বিয়ের কথাবার্তা হচ্ছে, তাই লজ্জায় এখন এখান থেকে যাইতে চেয়েছে। খুশি হলো আলমগীর। আজকালকার ছেলেমেয়েদের মধ্যে থেকে লাজ লজ্জা উঠে গেছে। গলা খাকারি দিয়ে বললো, ঠিক আছে বাবা, তোমার লেখাপড়ার যেহেতু বিষয়ে যেভাবে ভালো হয় করো, আমরা নিষেধ করব না। তবে তুমি এখানে থাকলে আমাদের ভালো লাগতো। আমি চলে গেলে তোমার আন্টি একা মানুষ, একজন পুরুষ মানুষ তো দরকার হয় মানুষের। যাই হোক, তোমার যেটা ভালো মনে হয় তাই করো তুমি। এই পাশ থেকে শুনতে পেয়ে লতার সমস্ত আনন্দ যেন ভাটা পড়ে গেল। ভাইজান চলে যাচ্ছে ভাবতে লতার বুকটা কেঁপে উঠল, চোখ ভিজে আসে। লতা ভাইজানকে না দেখে কীভাবে থাকবে? মুহূর্তে লতার বুক ভারী হয়ে গেল, নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগলো। ভাইজান সবার থেকে বিদায় নিল, তবে তরুকে কোথাও দেখতে পেল না। অভিমানী বুঝে অভিমান করে লুকিয়েছে, বোকা নারী বুঝতে পারছে না তাকে নিজের করার জন্য ভাইজান এখন দূরে চলে যেতে হচ্ছে। ভাইজান বের হয়ে রিক্সা উঠে কল দিল তরুকে। কল রিসিভ করে তরু কথা বলতে পারল না। চুপচাপ ভাইজান শুনতে পেল অস্ফুট কান্না, যেন নীরবে ঢেউ এসে আশ্রে পড়ছে সমুদ্রের তীরে। তরু ফুপিয়ে কান্নার দমকে বারবার ভাইজানের বুক চিনচিন করছে। পুরুষ মানুষের কত জ্বালা কে বুঝবে তা? এই যে চাইলেও তরুকে ছেড়ে আসার শোকে কান্না করতে পারছে না। কান্না যেন পুরুষ মানুষের আজন্ম পাপ। দুই চোখ জ্বালা করছে ভাইজানের, বুকের ভিতরে বিষাদের সুর। সৃষ্টিকর্তা মানুষের মনে ভালোবাসা দিলই যখন, তাহলে বিরহ দিল কেন? কেন দিল বিচ্ছেদ? প্রেমের পূর্ণ একটা হৃদয়কে সইতে পারে বিরহের আগুন, নাকি পারে সইতে দূরে চলে যাওয়ার যন্ত্রণা? বিধাতা ভালোবাসা যদি মনেই দিল, তবে তাকে আজীবন ভালোবাসার মতো সেই ভাগ্যও দিত। বসন্তের কোকিল হয়ে সেই ভালোবাসার জীবনে এসেছে, তাকে যেন শ্রাবণ বিরহে ঝরে পড়তো না। হৃদয়ের মণিকুঠারে পরম ভালোবাসা দিয়ে আগলে রাখা ফুলটিও যেন বিচ্ছেদের যাতনায় শুকিয়ে না যায়। সেই ভালোবাসার বৃক্ষ যেন মুহিরেও হয়ে ওঠে। তরুর মন খারাপ বুঝতে পেরে লতা এলো তরুর রুমে। দরজায় ধুমধাম ধাক্কা দিতে লাগলো। চোখ মুছে তরু উঠে দরজা খুলে দিল। লতা উচ্ছ্বাসিত হয়ে বলল, তরু, ভীষণ খুশির একটা খবর আছে জানিস? তরু ভীষণ কষ্ট হচ্ছে, লতার ভাড়ামি দেখতে ইচ্ছা করছে না। দ্রুত কথা শেষ করার জন্য বলে, কি বলবি বলে বিদায় হয়নি। লতা ভীষণ লজ্জা পাওয়ার ভান করে বলে, জানিস আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলছে। আব্বা যাওয়ার আগেই বিয়ে হয়ে যাবে। আমার এসএসসি পরীক্ষা শেষ হলে উঠিয়ে নেবে ওরা। লতার এমন লাজুক হাসি, অনবরত মুখ তরু দেখেনি দীর্ঘদিন। এরকম লজ্জা পাচ্ছে কেন লতা? সরু চোখে তাকে বলল, তুই খুশি তো? যাকে এতদিন ধরে মনে প্রাণে চেয়ে এসেছি তাকে পাবো, আর কয়েকদিন পরে খুশি হব না বল? আমি যে কী পরিমাণ খুশি তা তোকে বলে বোঝাতে পারবো না। তরু থমকালো। বিদ্যুতের চমকের ন্যায় মনে পড়ল লতা ভাইজানকে ভালোবাসে। চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কার সাথে বিয়ে তোর? লতা লজ্জায় নুইয়ে গেল যেন। দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলল, ভাইজান স্যারের সাথে। তরু বজ্র হতে ন্যায় তাকিয়ে রইল। লতা মনে মনে
হেসে নিল এক চোখ। খুব দেমাক ছিল তরুর। লতার কাছ থেকে ভাইজানকে কেড়ে নিবে, এত সহজে লতা হতে দিবে না। ছিনিয়ে নিয়ে যাবে লতা সব। যেভাবে সব কিছু তরুর থেকে ছিনিয়ে নিয়েছে। লতা আবারও বলে, জানিস ওনার আব্বা নিজেই আব্বাকে কল দিয়েছে, বলেছে ফাইজান স্যার নিজেই নাকি ওনাকে বলেছে আমার কথা, উনি নিজেই যাতে আব্বা যাওয়ার আগে বিয়ে হয়ে যায়। আমার সাথে সন্ধ্যায় কথা বলেছেন ভাইজান স্যার, আমি তো লজ্জায় শেষ। ওনাকে তো আমি মনে মনে পছন্দ করতাম, কিন্তু উনি যে সরাসরি বিয়ের কথা বলে ফেলবেন এটা আমার ভাবনাতেও ছিল না। আমি লজ্জায় বলেছি উনি যাতে বিয়ের আগের দিনগুলো মিশে গিয়ে থেকে, বুঝিস না এখানে থাকলে আমার ভীষণ অস্বস্তি হবে, লজ্জা লাগবে ওনার মুখোমুখি হতে। আর এমনি উনি পাগল। আমি বলতে না বলতে সব কিছু গুছিয়ে নিল। আব্বা আরও কেমন বানিয়ে চুরিয়ে মিথ্যে বলে হলো। আব্বা কি বলবে শুনি? বলে যে হোস্টেলে উঠবে উনি। আব্বা তো বোকা মানুষ, উনি বুঝলে তো বুঝতে পারতো হোস্টেল কি আর বলার সাথে সাথে জায়গা হয় নাকি। আব্বাকে নয় ছয় বলে বের হয়েছে। তরু, আমার যে কী লজ্জা লাগছে বোঝাতে পারবো না। তরু দুই কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, রাগে ক্ষোভে ইচ্ছে করছে সব কিছু শেষ করে দিতে। এমন একটা অবস্থা যেন লতা যেমন জানে তরু আর ভাইজানের সম্পর্ক আছে, কিন্তু তরুর মুখ থেকে জানতে চায়, তেমনি তরুও চায় ব্যাপারটা সবার থেকে আড়াল রাখতে। তরুর পরিস্থিতি এখন অনুকূলে নেই। মায়ের বিয়ে হয়েছে সদ্যই, মায়ের অনেক স্বপ্ন, তরু লেখাপড়া করবে, তরুও অনেক স্বপ্ন। এই মুহূর্তে এসে তরু বিয়ে নিয়ে ভাবছে না, অথচ ভাইজান কিনা লতাকে সরাসরি বিয়ের কথা জানিয়ে দিল। এই জন্যই কি এত তাড়াহুড়ো করে ভাইজান চলে গেল? দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে তরু নিজের রাগ সামলানো। লতাকে তরু বিশ্বাস করতে চায় না। লতা মিথ্যে কথা বলতে পারে, অবশ্যই বলতে পারে। তরু না বললেও লতা তো নিশ্চয়ই বুঝে গেছে তরুর সাথে ভাইজানের কোনো একটা সম্পর্ক আছে। তাহলে লতা নিশ্চয়ই চালাকি করে তরুর থেকে কথা বের করতে চাইছে। মুহূর্তে আবারও তরুর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মুচকি এসে তরু বলল, ভালোই তো, তোর বিয়ে হবে, আমি তোর বিয়ে মিষ্টি খাবো। পরীক্ষার পাশের মিষ্টি তো অনিশ্চিত, তাই বিয়ের মিষ্টি খেয়েই সন্তুষ্ট থাকি। লতার মুখ ভোঁতা হয়ে গেল মুহূর্তে। কথা না বাড়িয়ে বের হতে গিয়ে শুনতে পেল লতার বাবা ভাইজানের বাবার সাথে কথা বলছে। লতার মাথায় মুহূর্তে একটা দারুণ বুদ্ধি এলো। এক ছুটে এসে হাত ইশারে তরুকে ডাকলো। তরু যখন ভাবছে ভাইজানকে বলবে লতা তাকে কীভাবে বোকা বানাতে চেয়েছিল, লতা ইশারা দেখে বের হলো। বাইরে গিয়ে আলমগীর চাচার ফোনে কথা বলছে। প্রথমে বুঝতে না পারলো দুই এক কথায় কানে আসতে তরুর মেরুদণ্ড বেয়ে ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল। আলমগীর বলছে, না ভাইজান, ভাইজানের লেখাপড়ার কোনো ক্ষতি যাতে না হয় আমার অসুবিধা নেই। যদিও খারাপ লাগতেছে, ছেলেটা ঘরের ছেলের মতো ছিল, দুদিন পর মেয়ের জামাই হবে। সে যেহেতু লজ্জা পাচ্ছে আমিও বুঝতে পারছি ব্যাপারটা, আমিও তাই বেশি কিছু বলিনি। বিয়ের পরে এসব লজ্জা থাকবে না। আপনারা আসেন একদিন আমাদের বাসায়, তারপর না হয় ওদের বিয়ের তারিখ ঠিক করে ফেলবো, বসে আলোচনা করে। দরকার পড়লে আমি ছুটি বাড়াবো। লতা তরুকে খোঁচা দিয়ে বলি, কিরে এবার বিশ্বাস হলো তোর? আমাকে তো বিশ্বাস করতে চাসনি, এবার দেখলি? তোর হাত পা থরথর করে কাঁপছে, চোখের সামনে পুরো দুনিয়া ঘুরছে যেন। ভাইজান তাকে মিথ্যে বলছে, এত বড় মিথ্যা। লতা বলল, জানিস আব্বা বলেছে আব্বার সম্পদের অর্ধেক ভাইজানের নামে করে দিবে, আমিও তাই চাই। আমার সব কিছু তো ওরই। তরু ধীর পায়ে নিজের রুমে ঢুকে গেল। এই মুহূর্তে তরুর ইচ্ছে করছে মায়ের বুকের ভেতর ঢুকে গিয়ে মন খুলে কাঁদতে। মায়ের পর ভাইজান তো তরুর সবচেয়ে আপন মানুষ ছিল, সেই কিনে এভাবে ঠকালো তাকে। কামাল হোসেন সাজেদাকে বলল, কেমন আক্কেল তোমার ছেলের, আমাদের কিছু জানানোর প্রয়োজন মনে করলো না, ওই বাড়ি থেকে চলে গেল। ভাগ্যিস আলমগীর ভাই কিছু বুঝতে পারেনি, উনি ভেবেছেন আমি হয়তো জানি, আমিও তার সাথে কথার তালে তাল মিলিয়ে কথা বলছি। সাজেদা ভাইজান যদি আমার কথা না লাগে তাহলে ওর খেসারত দিতে হবে, এর জন্য মনে রেখো। সাজেদা কেঁপে উঠল, এই মানুষটি এমন কেন? সাজেদা এখন কি করবে? ভাইজান তো জানে ওর বাবা কেমন, অতীতের কথা ভুলে গেছিল কেন তাহলে? অবদ্ধ হচ্ছে বাজার, ছলে বলে কৌশলে যেভাবে হোক ভাইজানকে বুঝিয়ে দিতে হবে। সাজেদার মানুষের জীবন
ভীষণ অদ্ভুত, তার চাইতে অদ্ভুত মানুষের মন, কখন যে কী চায় সে নিজেও জানে না। কিছুক্ষণ আগে যেই মানুষটার জন্য তরুর দুই চোখ জল টলমল করছিল, এখন সেই চোখের দিকে তাকালে মনে হবে চৌত্রের খরা। বুকের ভিতর একটা ভীষণ ভারী পাথর চেপে বসেছে। তরু আকাশের দিকে তাকিয়ে ভাবে, কত কি যে দেখার বাকি আছে এ জীবনে। সব ভালোবাসা কি সবার ভাগ্যে থাকে? মানুষ এমনই হয়, এত ভালোবেসে এভাবে আবার দুমড়ে মুচড়ে ফেলে দিতে পারে। ভালোবাসা যেন কাগজের ছেঁড়া পৃষ্ঠা, ব্যবহার করে দুমড়ে মুচড়ে ফেলা যায়। অন্ধকারের দিকে তাকিয়ে রইল তরু। বাকি রাত আশ্চর্য একটু ভয় করল না। যার জীবনে আপাত মস্তক অন্ধকারে মোড়ানো, সেই এ সামান্য রাতের অন্ধকার তার ভয় কিসের? রাতের অন্ধকারে তো তবু ভালো, অন্ধকার কেটে গিয়ে আলো আসবে। কিন্তু জীবনের যে অন্ধকার, সেই অন্ধকারকে আদৌ বুঝবে? যে জন ভালোবাসার প্রদীপ জ্বলে জীবন আলোকিত করার কথা দিয়েছিল, সেই এখন তাকে অন্ধকারে ফেলে নিজে ছুটে চলছে আলোর সন্ধানে। ফাইজান হোস্টেলে উঠতে পারল না। সব কিছু ঠিকঠাক থাকার পরও শুধুমাত্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে আরেকটা ছেলে উঠে গেল। মেস খুঁজে সব ঠিক করে যখন মেসে উঠল ফাইজান, তখন রাত্রি প্রায় 1টা বেজে গেছে। ক্লান্ত দেহখানা টেনে বিছানায় এলিয়ে দিল। অনেক রাত হয়, তরু ঘুমিয়ে গেছে ভেবে ফাইজান আর কল করলো না। একটা টেক্সট করে জানালো, আমি ঠিকঠাক পৌঁছে গেছি তরু, গুড নাইট, দিনে কথা হবে। এরপর আর চোখ মেলে তাকানোর মতো অবশিষ্ট শক্তি অবশিষ্ট ছিল না ফাইজানের। বিশেষ করে আব্বাকে মানানোর চিন্তা ফাইজানের মাথায় এলোমেলো রাখছে। ফাইজান সিদ্ধান্ত নিল বড় ভাইকে কল দিয়ে কথা বলবে এই ব্যাপারে। একমাত্র ভাই ছাড়া কেউ বুঝবে না তার কষ্ট। মেসেজ পেয়ে তরু মুচকে আসলো। এইটুকু সময়ের মধ্যে এত পরিবর্তন ফাইজানের, অথচ এতদিন তো যতই যাই হয়ে যাক কেন তরুর সাথে 1 মিনিট হলো কথা বলতে ফাইজান। কান্নায় তরুর বুক ভেঙে যাচ্ছে, কিন্তু চোখের পানি আসতে দিচ্ছে না তরু। নিজেকে সে এতটা কঠোর করবে যে পাথর লজ্জা পাবে তাকে দেখে। যাই হয়ে যাক, তরু কারোর জন্য কাঁদবে না। সকালে উঠে তরুকে দেখে মা কল দিয়েছে। সারা রাত জেগে থেকে তরু ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে ঘন্টাখানেক। মায়ের কল দেখে কল ব্যাক করলো তরু। রাবেয়া মেয়েকে বলল, তোর আঙ্কেল যাবে তোকে আনতে, আজকে একটু আসিস না মা, তোকে কতদিন দেখি না। তরু ভাবলো মায়ের কাছে গেলে মনটা ভালো লাগবে, তাই রাজি হয়ে গেল সানন্দে। সালেয়া ধৈর্য ধরে অপেক্ষা করছে ছেলে আর ছেলের বউয়ের মধ্যেখানে আসন্ন ঝামেলা দেখার জন্য। তদবির করছে কয়েকদিন হলো, এবার তো ফল পাওয়া উচিত, অথচ এখনো কিছুই হচ্ছে না। বিকেলে স্কুল থেকে তরুকে নিয়ে এলো নজরুল। সালেয়াকে সালাম দিল তরু। সালেয়া মুখ ভোঁতা করে রইল। নাজিয়ে ইশারা করে বলল, বাদ দাও তরু, ওনার সাথে কথা বলতে যেও না, উনি এরকমই। তরু মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। মায়ের গায়ে ঘ্রাণে কি যে শান্তি, তা যে মায়ের কাছে দূরে থাকে সেই জানবে। রাতে খাবার টেবিলে নজরুল একটা কাজ করে বসলো। নজরুলের দুই পাশে দুই মেয়েকে বসছে। নজরুল পকেট থেকে দুটো বাক্স বের করে দুই মেয়েকে দিয়ে বলল, এতে তোদের জন্য সারপ্রাইজ আছে। সালে শকুনির মতো তাকিয়ে রইল বাক্সের দিকে। তোর বাক্স খুলে দেখে ভীষণ সুন্দর সোনার একটা ব্রেসলেট। নাজিয়া আনন্দে চিৎকার করে বলল, ওয়াও বাবা, দারুণ সুন্দর। তরুর ভীষণ পছন্দ হয়। রাবে হতবাক হয়ে তাকিয়ে থেকে, সালিয়া তাকিয়ে থেকে ক্রোধান্বিত হয়ে। নিজের রাগ সংবরণ করতে না পেরে সালিয়া বলল, পোলা পেটে ধরলাম আমি, এখন কামাই খাই বাইরের মানুষ। ফল গাছ লাগাইলাম আমি, আর ফল খায় কাকপক্ষে, হায় রে কপাল। নজরুল শান্ত স্বরে বলে, আম্মা, আমার জীবনে প্রথম ইনকাম দিয়ে আমি তোমার একটা সোনার রিং বানিয়ে দিছি। 3 ভরি সোনা দিয়ে গলা হাত দিছি, 1 ভরি সোনা কানের দুল, 2টা দুলে ভারী হাতের বালা, 4টা হাতের রিং। আপনার শখ হয়েছে বলে সোনার 5টা তাবিজ। নাজিয়া মায়েরও আমি কিছুই দেইনি, তখন আগে আপনার শখ পূর্ণ করেছি। আমি বোনদের সবাইকে একটা করে সোনার চেন গড়িয়ে দিয়েছি, সবার জামাইকে সোনার চেন দিয়েছি। কিন্তু আমি কিন্তু কোনোদিন আপনাকে দেখিনি আমার গড়িয়ে দেওয়া একটা গহনা পরতে। আমি জানি সেসব গহনা কিছুই নেই আপনার কাছে, সব আপনি আপনার মেয়েদের মাঝে বন্টন করে দিয়েছেন। আমার সেসবের প্রতি কোনো লোভ নেই। আমি আপনাকে গড়িয়ে দিছি আপনার খুশির জন্য। আপনি যদি আপনার মেয়েদের দিয়ে খুশি থাকেন তাহলে আমার আপত্তি নেই। আমার এখন বউ আছে, মেয়েরা আছে, এখন তাদের জন্য করার দিন। আপনার জন্য করার সময় তারা কেউ ভাগ চায়নি। আপনি এখন এসব
খোঁচা দেওয়া কথা বলে নিজেকে ছোট করবেন না। সালেহা আর বসলো না খাবার টেবিলে, কাঁদতে কাঁদতে উঠে গেল সেখান থেকে। নিজের পেটের ছেলে তাকে এভাবে অপমান করলো। কাঁদতে কাঁদতে মেজো ছেলের ঘরে চলে গেল। তারা সবে খেতে বসে। সালেহা চোখের পানি ফেলতে সব বলল নজরুলের কথা। সুরজ আলীর বউ বলল, আয় আমাদের ঘরে ভাত খান আম্মা। সালেহা চোখ মুছতে বলল, তরকারি কী রাঁধছ আম্মা? ছোট মাছের তরকারি আর পাতলা মুসুরির ডাল। সালেহা পেট সরিয়ে বলল, না থাক, ঘরেই খামু। রাবে আজকে বড় বড় গলদা চিংড়ি দেশি মুরগি রাঁধছে। বুড়ো বয়সে এসব গুঁড়ামুড়া খাইতে মন চায় না। উঠে গিয়ে ঘরে যায় সালেহা। তারপর নিজের চেয়ারে বসে পড়ে। রাবের সব কিছু শাশুড়ির সামনে দেয়। 4টা বড় বড় চিংড়ি মাছ পাতে তুলে নিয়ে সালেহা খেতে শুরু। না, এই বউটা রান্নার হাত খুব ভালো। রাগ করে যে না খেয়ে থাকবে তাও পারে না সালেহা। সারাদিন ফাইজান কল দেয়নি তরুকে। সকালে ঘুম থেকে উঠে ফাইজান বড় ভাই ফয়জালকে কল দিল। ফয়জাল কিছুটা অবাক হলো ছোট ভাইয়ের কল পেয়ে। ভাইদের মধ্যকার সম্পর্ক কিছুটা শীতল ওদের। অন্য অন্য ফ্যামিলিতে যেমন এক ভাইয়ের জন্য অন্য ভাইয়ের জান প্রাণ থাকে, ফাইজানদের পরিবারে তা নেই। অবশ্য ছোটবেলা থেকে বাবা মা সন্তান যেভাবে বড় করে, বিদায় ভাইদেরও সেভাবে বন্ডিং গড়ে ওঠেনি। আর তারপর যেটুকু টান ছিল কালাম হোসেন কর্মকাণ্ডে, তাও বিলোপ হয়ে গেছে। ভাইজান ভালো মন্দ জিজ্ঞাসা করে বলল, আমার একটা কথা বলা ছিল ভাইজান। হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি ভাইজি। আমি ওকে ভীষণ ভালোবাসি। আব্বা ব্যাপারটা মানতে চায় না। উনি আমার বিয়ে প্রায় ঠিক করে ফেলেছেন। আমি যে স্টুডেন্টকে পড়াতাম ওই মেয়েটার সাথে আব্বা আমাকে বিয়ে দিতে চাই। আমি যাকে ভালোবাসি তার বাবা নেই, মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছে, আর কোনো ভাই বোন নেই। আব্বা তো জানেন, আব্বা কিছুতেই রাজি হচ্ছে না। আব্বা রাজি হবে, তুই কি ভুলে গেছিস সব ভাইজান? রুমার কথা মনে নেই তোর? তোর ক্লাসমেট ছিল রুমা। আমিও তো ওকে ভালোবেসেছি, কিন্তু কী লাভ হয়েছে বল? শুধু ভালোবাসা বললে ভুল হবে। রুমাকে আমি বিয়েও করছি। রুমা আমার বাচ্চার মা হতো ভাইজান। শুধু আব্বা দিল না, আব্বা আম্মা রুমাকে শারীরিক মানসিক নির্যাতন করে আমার বাচ্চাটাকে দুনিয়ার আসার আগে শেষ করে দিল। তারপর ওকে দিয়ে আমাকে ডিভোর্স করিয়েছিল। সব ভুলে গেলি তুই? আমি কি কিছু করতে পেরেছি বল? এত ভালোবাসাও কোনো প্রতিবাদ করতে পারিনি আমি। আমাকে আবারও বিয়ে করতে হয়েছে আব্বার পছন্দ করা মেয়েকে। মেয়ের বাবার অঢেল সম্পদ আছে। আব্বা মানুষ না ভাইজান, আব্বা একজন নরপিশাচ, যিনি সন্তানের সুখ কেড়ে নিয়ে খুশি হন। ভাইজানের কপালে রগ দগদগ করতে লাগলো। রুমার সাথে বড় ভাইয়ের প্রেমের কথা ভাইজান জানতে পারে মেট্রিক পরীক্ষার পর থেকে। ভাইজান মেসে থাকে বলে বাড়ির সব কাহিনী সে জানতো না। আব্বা মা তাকে জানিয়েছে রুমা অন্য একটা ছেলের সাথে সম্পর্ক জড়িয়ে ফয়সালকে ডিভোর্স দিয়েছে। ভাইজান তখন ইন্টারে পড়ে। প্রেম ভালোবাসা সম্পর্কিত এসব ব্যাপার স্যাপার অতটা ভালো করে বুঝতো না বলে জানে না ভেতরে ভেতরে কী ঘটেছিল। বাড়িতে না থাকায় নিজের চোখেও দেখেনি কিছু। মা বোনেরা যা বলতো তাই বিশ্বাস করতো। মাথার চুল খামচে ধরল ভাইজান। রাগে সারা শরীর কাঁপছে। নিজের বাবা মা এতটা নিকৃষ্ট ভাবতে তার ঘৃণা হচ্ছে। গম গমে বলল, ভাই আমি তরুকে ভালোবাসি, এটাই আমার কাছে সবচেয়ে বড় সত্যি। আমি তরুকে বিয়ে করব। আপনি আমার বড় ভাই। আব্বা আমাকে জানিয়েছে, আব্বা আমার পর আপনি পরিবারের বড় ছেলে, তাই আপনাকে আমি জানিয়ে রাখলাম। আমি বড় ছেলে হতে পারলাম কই ভাই? আমাকে তো ভেড়া বানিয়ে রেখেছে আব্বা আম্মা। আমার কি কোনো মতামতের দাম আছে? মতামত দেওয়ার জন্য আব্বা আম্মা আর আমার বোনরাই যথেষ্ট। সব কন্ট্রোল তো ওদের হাতে। তবে আমি মন থেকে খুশি হব তুই যদি তোর ভালোবাসার মানুষকে নিজের করে নিতে পারিস। আব্বার লোভী মনটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আব্বার নাকের ডগায় দিয়ে নিজের ভালোবাসার মানুষকে বউ করে নিয়ে আসতে পারিস, যদি আমি সবচেয়ে খুশি খুশি হব। টাকা পয়সা যাই লাগুক আমি দিব। টাকা পয়সা লাগবে না ভাই, আমার তরুকে আমি জানি ও শুধু ভালোবাসা পেলেই খুশি। দোয়া করবেন আমার জন্য। কল কেটে দিল ফাইজান। বিছানায় শুয়ে পড়ল। প্রচণ্ড মাথা ব্যথায় ফাইজানের কপালের রগ ফুলে উঠছে। কিছুক্ষণ পর ফাইজান টের পেল তার গা কাঁপিয়ে জ্বর আসছে। প্রচণ্ড শীত লাগছে তার। চোখ দুটো যেন ইটের ভাতার মতো জ্বলছে তার। উঠে গিয়ে চাদর নিয়ে গায়ে দিবে তার শক্তি পাচ্ছে না। প্রচণ্ড জ্বরে জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে রইল ফাইজান। বাবা ছাড়া এই দুনিয়া কতটা কঠিন
তরু প্রতি পদে পদে অনুভব করছে আজকাল বারবার অভিমান হচ্ছে বাবার উপরে। এত তাড়াতাড়ি কেন চলে গেল বাবা? মেয়েদের জীবনে বাবা হয় সবচেয়ে বেশি আপন, বাবার কাছে সব আবদার করে মেয়েরা, অথচ তরুর তো তেমন কেউ নেই। বাবা বলে ডাকার যে তীব্র আকাঙ্ক্ষা তরুর, এই জীবনে বুঝি তা ঘুচবে না। চৈত্রের কাঠফাটা দূরে মাঠঘাট ফেটে যেমন চৌচির হয়ে যায়, তরুর ছোট্ট হৃদয়টা তেমনি ফেটে চৌচির হয়ে যায়। বুকের ভেতর যন্ত্রণা আগুন তরুকে শ্বাস নিতে দিচ্ছে না ঠিক করে। বুকের বাম পাশে কেমন দম বন্ধ করা যন্ত্রণা তরুকে পাগল করে দিচ্ছে। অন্ধকার রুমে বসে তরু এক মনে ভেবে যাচ্ছে তার ভাগ্য কেন এমন হলো। সারাদিন ফাইজান কল করেনি তাকে। সকালে তরু নিজে কল দিয়ে ওয়েটিং পেল। অভিমান করে তরু আর কল দেয়নি ফাইজান, আর কল করেনি তরুকে। এই অন্ধকার রজনীতে তরু নিজের দুই চোখের পানি নিজের থেকে আড়াল করতে চাইল। নিজেকে বলল, শক্ত হও তরু, তোমাকে লড়তে হবে। তুমি একজন ফাইটার তরু। এই দুনিয়া যাদের বাবা থাকে না তাদেরকে ফাইটার গাল হয়ে উঠতে হয়। বাবা ছাড়া এই দুনিয়া মরুভূমির মতো। প্রেম ভালোবাসা যেখানে মরীচিকা ছাড়া কিছুই নেই। তুমি কাঁদলে কেউ তোমার চোখের পানি মুছে দিবে না। তুমি কাঁদলে মা আরও কষ্ট পাবে তরু। তাকে বুঝিয়ে দিও ভেতরে কোনো প্রলাপ ঘটছে যাচ্ছে, যে বেচারা তার নতুন সংসারে এসেছে। এখন তোমাকে নিয়ে ভাবতে হয় যদি, তবে এক প্রকার অন্যায় হবে তার সাথে। নাজিয়া আর তরু একসাথে শুয়েছিল। হুট করে নাজিয়ার ঘুম ভেঙে যায়। তরুকে কাঁদতে দেখে চমকে ওঠে নাজিয়া। জড়িয়ে ধরে তরুকে জিজ্ঞেস করে, তরু তোর কী হয়েছে, কেন কাঁদছিস তুই? কান্নার দমকে তরু কথা বলতে পারছে না। কীভাবে বোঝাবে তরু যাকে ভালোবেসে মন দিয়েছে সে ভীষণ নিকৃষ্টভাবে তরুকে ছেড়ে গেছে? কীভাবে বলবে একটা প্রেমিক পুরুষ তাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিল, অথচ এখন চোখ বুজলে সে দেখতে পায় শুধু যন্ত্রণা। নাজিয়া শক্ত করে ধরে রাখলো তরুকে, পিঠে হাত বুলিয়ে দিল। কাম ডাউন তরুণ, কাঁদিস না বোন, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এই যে আমি আছি, আমি তোর বোন হয়ে, তুই আমাকে বল, আমি সব ঠিক করে দেবো। তুই একা নয় যার। তরু শক্ত করে জড়িয়ে ধরে নাজিয়াকে। মায়ের পর ফাইজানের পর এই প্রথম বুঝি তরুকে এত ভালোবেসে আগলে রাখলো। কেয়া পাতার নৌকো পর্ব 6 পুরো গল্প প্লেলিস্ট।